নীলাঞ্জনা এবং ক্রান্তকে হসপিটালে উপস্থিত দেখা মাত্রই এবার উত্তেজনা তুঙ্গে শুরু হয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা নীলাঞ্জনা এবং ক্রান্তকে অনির্বাণ এবং সার্থক দেখতে পায়, ঠিক সেই মুহূর্তে সার্থক নিজের কন্ট্রোল হারিয়ে ফেলে নিজের উপর থেকে এবং রীতিমতো সোজা গিয়ে যখন ক্রান্তের কলার চেপে ধরে সার্থক, ঠিক সেই মুহূর্তে বিক্রম বলে থাকে যে সার্থক কী করছো, ছেড়ে দাও। ঠিক সেই মুহূর্তে সার্থক বলে থাকে যে না, এই অপরাধীকে কোনো মতে ছাড়বো না। এর এত বড় সাহস হয় কী করে যে এর আজকে কোর্টে চালান করার কথা, এরকম একটা দাগি আসে আমি হসপিটালের ভিতরে কী করে ঢুকে পড়ে, এবং সিকিউরিটি কী করছিল, এদেরকে তো গেটেই আটকে দেওয়ার কথা ছিল, কিন্তু সেখান থেকে তারা কী করে এদেরকে ঢোকার জন্য অ্যালাউ করলো। ঠিক সেই মুহূর্তে ক্রান্ত বলতে থাকে যে কলারটা ছেড়ে দিন, নয়তো বা কিন্তু এর পরিণাম ভালো হবে না। নিহাতি আপনারা নীলাঞ্জনার পরিবারের লোক দেখে আমি আপনাদেরকে কিছু বলছি না, কিন্তু তাই বলে আমার ভদ্রতার সুযোগটাকে কাজে লাগিয়ে যদি আমার সঙ্গে কোনো রকম কোনো অসভ্যতাম বা আমার সঙ্গে কোনো রকম কোনো নোংরা আচরণ করা শুরু করেন, তাহলে কিন্তু আমিও কোনো মতে পিছপা হবো না এবং আপনাদেরকে কী করে সাহায্য করতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। অন্যদিকে নীলু বলতে থাকে যে সার্থক, তুমি তোমার লিমিটে থাকো, তুমি কিন্তু ভুলে যাও না যে উনি সম্পর্কে তোমার গুরুজন হয় এবং ওনার সঙ্গে তুমি ভালোভাবে বিহেভ করতে শেখো। ঠিক সেই মুহূর্তে সার্থক বলতে থাকে যে এত বড় বড় কথা আপনি কী করে বলছেন মিস দিদি, বলুন তো আপনার লজ্জা করছেন? একে তো এরকম একটা নোংরা কর্মকাণ্ড করে বসে আছেন, এর উপরে ওনার দেওয়া স্মৃতিতে সিঁদুর পরে আপনি কী মনে করেছেন যে আপনার সকল পাপ ধুয়ে যাবে? এত সহজ নয়। ঠিক সেই মুহূর্তেই সে ক্রান্ত বলতে থাকে যে প্রথমত আমাদের অপরাধটা কিন্তু কোর্টে প্রমাণিত হয়নি এবং আমরা বেকসুর খালাস হয়েছি। তুমি হয়তো বা গোটা নিউজটা এখনও পর্যন্ত দেখে উঠতে পারনি, তার জন্যই হয়তো বা তুমি সময়ের স্বল্পতার কারণে নিউজ দেখতে পারোনি বিধায় তুমি অহেতুকে আমার উপরে চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছো। ঠিক সেই মুহূর্তে যখন নীলুর কাছে এসে স্রোত বলতে থাকে যে হ্যাঁ রে মিসদি ভাই, রায় দিদি ভাইয়ের কন্যা সন্তান হয়েছে, তুই ওর সঙ্গে একবার দেখা করবি না, ওর সন্তানকে একবার কোলে তুলে নিবি না? ঠিক সেই মুহূর্তে নীলু বলতে থাকে যে আমি যাবো, আমি একবার রায় দিদি ভাইয়ের সঙ্গে দেখা করতে পারি। ঠিক সেই মুহূর্তে অনির্বাণ বলতে থাকে যে না, খবরদার না, তোমার মতন একটা সর্বনাশী আমার স্ত্রী এবং আমার সন্তান থেকে দূরে থাকো, তোমার মতন সর্বনাশীর আমি ছায়া অবধি আমার সন্তানের উপর পড়তে দিতে চাই না। ঠিক সেই মুহূর্তে নীলু বলতে থাকে যে অনির্বাণ দা, আমি জানি যে আমি রায় দিদিভাইয়ের জীবনে অনেক ক্ষতি করেছি, কিন্তু এখন আমি শুধরে গিয়েছি, আমি প্রান্তের সঙ্গ পেয়ে আমি নিজেকে বদলে ফেলেছি। তুমি প্লিজ আমার উপরে বিশ্বাস করো, দোহাই লাগে তোমার, তুমি প্লিজ আমাকে একবার রায় দিদিভাইয়ের সঙ্গে দেখা করার জন্য অ্যালাউ করো। আই প্রমিস আমি এখান থেকে তাৎক্ষণিকই চলে যাবো রায় দিদিভাই এবং ওর সন্তানের সঙ্গে দেখা করার মাত্রই। ঠিক সেই মুহূর্তে রাইয়ের মায়ের আকুতি শুনে অনির্বাণ এক পর্যায়ে বলতে থাকে যে আপনি এবং আপনার মেয়েরা আপনারা রীতিমতো আমাকে এতটাই অসহায় করে ফেলেছেন যে আমি বারণ করতে পারছি না, কিন্তু এই মেয়েটার জন্য যদি আমার স্ত্রী বা সন্তানের কোনো রকম কোনো ক্ষতি হয়, তাহলে কিন্তু এর জন্য দায়ী আপনি থাকবেন, এই কথাটা আপনি মাথায় রাখবেন। ঠিক সেই মুহূর্তে যখন ক্রান্ত এবং নীলাঞ্জনা অবশেষে যখন রায়ের কেবিনে গিয়ে হাজির হয় এবং স্রোত বলতে থাকে যে দেখ দিদিভাই, তোর সঙ্গে দেখা করার জন্য কে এসেছে। ঠিক সেই মুহূর্তে রাই যখন দেখতে পায় যে নীলাঞ্জনা এবং ক্রান্ত এসেছে ওদের সঙ্গে দেখা করার জন্য, ঠিক সেই মুহূর্তে নীলাঞ্জনা দৌড়ে গিয়ে রাইকে চাপটে ধরে এবং বলতে থাকে যে রাই দিদিভাই তুই কেমন আছিস বলতো। ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে নীলু তুই এসেছিস, আজ তো যতটুকু আমি জানি স্রোত আমাকে বলেছে যে তোদের বিয়ে ছিল, আর খুব সম্ভবত আমি যদি ভুল না হয়ে থাকি ও নিশ্চয়ই তোর বর। ঠিক সেই মুহূর্তে নীলু বলতে থাকে যে হ্যাঁ দিদিভাই তুই ঠিক কথা বলেছিস, ওই হলো গিয়ে ক্রান্ত, যাকে কিনা আমি নিজের জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছি। আমি জানি হয়তো বা তোরা এখন ওকে ভুল বুঝবি, কিন্তু সময় ওকে ঠিকই প্রমাণ করে দিবে। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।